আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে উড়োজাহাজে নেওয়া হলো নিউ ইয়র্কে। ক্ষমতার পরিবর্তন পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা দিলেন ট্রাম্প। বিএনপি সংখ্যালঘু নির্বাচনী বিভাজনে কখনোই যেতে চায় না বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে সব নির্যাতনের প্রতিকার করার প্রতিশ্রুতি। সংসদের উচ্চকক্ষের চিন্তা এখনই করছে না জামায়াত ও ইসলামী আন্দোলন। 11 দলীয় জোটে আসন সমঝোতায় ঝামেলা নেই মন্তব্য। সবুজে সাজাই বাংলাদেশের মহাসম্মেলনে বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান। পরিবেশ বান্ধব টেকসই অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার। প্রতিটি প্রজন্মের হৃদয় স্পর্শ করতে পেরেছেন প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুন। মন্তব্য, সাহিত্যের বিকাশে নতুন পাঠক তৈরিতে সৃষ্টিশীলদের প্রতি আহ্বান। এবং মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশে ম্যাচ সম্প্রচার বন্ধ করতে বললেন আসিফ নজরুল। উগ্র সাম্প্রদায়িকতার কাছে নতি স্বীকার মন্তব্য। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে বহনকারী উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শনিবার বিকেল 5টার দিকে উড়োজাহাজটি ওই বিমান ঘাঁটিতে অবতরণ করে। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে তুলে নেওয়ার 15 ঘণ্টা পর তাকে নিউ ইয়র্কে দেখা গেল। এদিকে নিরাপদে ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আখতার হোসেনের রিপোর্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে বহনকারী উড়োজাহাজটি অবতরণের আগে থেকেই অরেঞ্জ কাউন্টির ওই বিমান ঘাঁটিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অবতরণের পর উড়োজাহাজটির আশপাশে অবস্থান নেন মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। মার্কিন কর্মকর্তারা তাকে উড়োজাহাজের সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনেন। উড়োজাহাজ থেকে নামার পর তাকে ঘিরে ছিলেন এফবিআই ও মাদক নিয়ন্ত্রণ সংস্থার সদস্যরা। শনিবার গভীর রাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলীয় রাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাস। টানা 1.5 ঘণ্টা দেশটির সামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যে হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী। সিরিজ বিমান হামলায় প্রচণ্ড বিস্ফোরণ, যুদ্ধবিমানের গর্জন এবং ঘন কালো ধোঁয়ায় আচ্ছন্ন ছিল কারাকাসের আকাশ। ভেনেজুয়েলায় শনিবার ভোরে বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরার কথা জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর 7 ঘণ্টা পরে আটক মাদুরোর ছবি প্রকাশ করেন তিনি। ওয়াশিংটনের পদক্ষেপকে ভেনেজুয়েলার তেল লুণ্ঠন প্রচেষ্টা ও দেশের সার্বভৌমত্বের উপর আঘাত বলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। মাদুরোকে বৈধ নেতা হিসেবেও দাবি করেন তিনি। দেশ জুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। ভেনেজুয়েলায় নজিরবিহীন হামলা ও দেশটির প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে আটক করায় হতবাক বিশ্ব। এ হামলাকে অবৈধ ও অপরিণামদর্শী কাজ বলে উল্লেখ করেছে নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল বোর্ড। নিন্দা জানিয়েছে স্পেন, রাশিয়া, কিউবা সহ অনেক দেশ। এ হামলাকে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে ইরান। আখতার হোসেন, চ্যানেল আই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের কল্যাণ ও মঙ্গলের জন্য আজীবন লড়াই সংগ্রাম করে গেছেন বলে মন্তব্য করেছেন বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিএনপি নেতাদের প্রত্যাশা, গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার দেখানো পথের স্বপ্ন বাস্তবায়ন করবেন তারেক রহমান। বেগম জিয়ার উপর নির্যাতন এবং কারাগারে নিয়ে যারা সুচিকিৎসা হতে দেয়নি তাদের শাস্তির দাবি জানায় ছাত্রদল। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর জিয়া উদ্যানে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের ভিড়। যত্ন করে বহু বছরের লালন করা অনুভূতি, সম্মান আর ভালোবাসা জানাতে জিয়া উদ্যান প্রাঙ্গণে যেন তাদের জন্য এক আবেগের জায়গায় পরিণত হয়েছে। দেশের প্রতি ভালোবাসা, তার
এইগুলো আমাদেরকে আসলে অনেক উজ্জীবিত করেছে। উনি মৃত্যুর পরে আমাদের কাছ থেকে দোয়া ছাড়া আর কিছুই পাওয়ার নেই ওনার, তো সেটুকু করতে পারলাম, এটাই আর কি ভালো লাগা। বেগম জিয়া ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা। কবরে জিয়ারত করতে আসছি এবং তার এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছি। আমরা সবাই দোয়া পড়তে আসছি এখানে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমান তার যে পতাকা তিনি হাতে নিয়েছেন, তার মায়ের প্রদর্শিত পথ ধরেই তিনি এগিয়ে নিয়ে যাবেন এই দেশকে নতুন সম্ভাবনার দিকে। যে অবদান রেখে গেছেন, গণতন্ত্রের জন্য জেল খেটেছেন, তারপর দেশ ছাড়েন নাই, দেশের মানুষের সাথে ছিলেন, দেশের মাটি ছাড়েন নাই। সন্ধ্যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তারেক রহমানের নেতৃত্বে কঠোরভাবে মোকাবেলা করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার সেই আদর্শকে ধারণ করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্বের আদর্শকে ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা এবং সেই সাথে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে তাদের সেই বাংলাদেশপন্থী রাজনীতিকে সমুন্নত রাখার জন্যে আমরা আপসহীনভাবে জনাব তারেক রহমানের পাশে থাকব। আমরা সেই প্রতিজ্ঞা নিয়েছি। বেগম জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালন শেষ হয়েছে শুক্রবার। চলছে দলের পক্ষ থেকে 7 দিনের শোক কর্মসূচি। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংখ্যালঘু বিভাজনে যেতে চায় না তার দল। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তার সাথে দেখা করার সময় তিনি একথা বলেন। আসন্ন নির্বাচনে বিভিন্ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন তারা। বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমানের দিনভর কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। শনিবার দলের গুলশান কার্যালয়ে বেশ কয়েকটি বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতারা তার সাথে দেখা করেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা তারেক রহমানের সাথে দেখা করে দীপু দাস হত্যাসহ সংখ্যালঘু নির্যাতনের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। পরে সাংবাদিকদের বলেন, আসন্ন নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসলে সব নির্যাতনের প্রতিকার করার প্রতিশ্রুতি দিয়েছেন তারেক রহমান। 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে যে সমস্ত সমস্যাগুলো জাতির সামনে দিন দিন উদ্ভাসিত হচ্ছে, কিভাবে সামনের চ্যালেঞ্জগুলো আমরা পার করতে পারবো সে বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করেছি। সম্প্রদায়ের বাড়িঘরগুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং এগুলো অব্যাহত গতিতে চলছে, কিন্তু কোনো বিচার আচার আমরা দেখতে পাচ্ছি না। আমাদের যে সমস্ত দাবি দেওয়া আছে সেগুলো তারা তাদের নির্বাচনী ইশতেহারে করবেন। বিএনপি সংখ্যালঘু বিভাজনে যেতে চায় না বলে বৈঠকে জানানো হয়েছে। একটা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার জন্য, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য পূর্ব শর্ত হচ্ছে একটা দায়িত্বশীল গণতান্ত্রিক স্বাধীন সংবাদ মাধ্যম, গণমাধ্যম। সব বুঝে যদি আমরা দেশটাকে একটি নির্দিষ্ট গন্তব্যে নিতে চাই, স্বনির্ভর বাংলাদেশে পরিণত করতে চাই, সেই বাংলাদেশের জন্য দায়িত্বশীল স্বাধীন সংবাদ মাধ্যম দরকার, আর আমরা সেই জন্য কাজটা করব। উনি বলেন একটা কথা যে উনি সংখ্যালঘু এবং সংখ্যাগুরু এই বিভাজনটির ভিতরে উনি যেতে চান না। উনি বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকারে ভোগ করে, এটাই তিনি বিশ্বাস করতে চান এবং সবারই একটা এবং এক অভিন্ন পরিচয়। আমরা সবাই বাংলাদেশি, সবার আগে বাংলাদেশ, এই কথার উপরে তিনি প্রতিষ্ঠিত থাকতে চান। বেগম খালেদা জিয়ার জন্য খোলা শোক বইয়ে সই করতে আসেন টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর নেতারা। তারা খালেদা জিয়া পরিবারের প্রতি সমবেদনা জানান। আগামী দিনে হয়তো আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখতে পাবো আমাদের রাজনীতিবিদদের নেতৃত্বে, এটা আমরা আশা প্রকাশ করি। বাংলাদেশ এখন শোকের মধ্যে দিয়ে যাচ্ছে এবং আমরা আশা করি যে তার পরিবার, নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট যারা আছেন তারা এই শোক কাটিয়ে উঠবেন এবং আগামী দিন বা ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদেরকে নিদর্শন দেবেন। বেগম খালেদা জিয়া পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক বইয়ে সই করেছেন অন্য আরও অনেকে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। উচ্চকক্ষের চিন্তা এখনই করছে না জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। দল দুটির নেতারা বলেছেন, জাতীয় নির্বাচনের পরে উচ্চকক্ষের বিষয়ে দেখা যাবে। 11 দলীয় জোটে আসন সমঝোতা নিয়ে কোনো ঝামেলা নেই বলেও জানিয়েছে জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। আন্দোলন সহ সমমনা 8 দলীয় জোটে এনসিপি, এলডিপি ও এবি পার্টি যুক্ত হওয়ার পর থেকেই
শুরু হয় ভাঙ্গনের গুঞ্জন। ইসলামী দল যারা আছে আমরা ঐক্য থাকবো, যাদের ইসলামের নামের দল আছে তারা বের হয়ে যাবে। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমিরের এমন বক্তব্যে ভাঙ্গনের আলোচনা আরও জোরালো হয়। তবে দলের আরেক নেতা জানান, সমঝোতা বা জোট না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি। যতদিন পর্যন্ত একটা ঘোষণা না আসবে অতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই একটা অনিশ্চয়তা থেকে যাবে। আমি বলছি না যে অনিশ্চয়তা একেবারেই নেই, থেকে যাবে, হ্যাঁ, তবে আমরা আশাবাদী যে সেই অনিশ্চয়তাটা দ্রুত কেটে যাবে এবং আমরা অবশ্যই একটা অভিন্ন ঘোষণা দিতে পারব। জামায়াতে ইসলামী বলছে কয়েকদিনের মধ্যেই আসন সমঝোতা হবে। যে কথাগুলো আসছে মানে বিচ্ছিন্নভাবে, এটা কোনো দলের কথা না, আমাদের কাছে এটা হচ্ছে কোনো ব্যক্তি বা কোনো দায়িত্বশীলতা বলছেন। আমরা এগুলোকে এত মানে সিরিয়াসলি নিচ্ছি না এই কারণেই যে দলের পক্ষ থেকে আমরা যখন বসবো তখন এই সমস্ত বিষয়গুলো মিনিমাইজ হবে। আসনের সংখ্যা বা কোন আসনকে পেলাম বা বড় ভাই ছোট ভাই এগুলা খুব মানে গুরুত্ব পাবে না। এই দুই দলের কাছে প্রশ্ন ছিল, উচ্চকক্ষের চিন্তায় কি আসন সমঝোতার সমস্যা হচ্ছে? হ্যাঁ, এটা কারণে ভোটের যে রেশিও অনুযায়ী উচ্চকক্ষে যে আসন পাওয়ার কথা, এটা নির্বাচনের পরে বোঝা যাবে যে এটা কতটুকু প্রভাব পড়বে আর কি। আমার ধারণা খুব বড় কোনো প্রভাব পড়বে না। না, উচ্চকক্ষের হিসাব পরে, আগে হলো আমাদের এই জাতীয় নির্বাচনে যেখানে যার অবস্থান মোটের উপরে ভালো সে সেখানে নির্বাচন করবে। জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বলছে 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের আগেই 11 দলীয় জোটের আসন সমঝোতা হবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সবুজে সাজাই বাংলাদেশের মহাসম্মেলনে বৃক্ষরোপণ 2025-এর বিজয়ীদের পুরস্কার প্রদানে অনুষ্ঠানে প্রাণ প্রকৃতি রক্ষায় সচেতনতা ও পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশিষ্টজনরা। আর পরিবেশ বান্ধব টেকসই অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন সবুজ আন্দোলনের সারথীরা। আফরোজা হাসির রিপোর্ট। উন্নয়ন অগ্রযাত্রার সাইনবোর্ড কিংবা নামে বেনামে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে পরিবেশ প্রতিবেশী দখল, দূষণ আর ধ্বংসের অপতৎপরতা। অসচেতনতা এবং বেপরোয়া লোভে সামগ্রিক সবুজ আচ্ছাদন কমে সভ্যতা যখন হুমকিতে, তখন ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সবুজায়ন সহ দেশ বিদেশে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং ক্লাবের পরিবেশ বান্ধব কর্মযোগ্য। অভিযাত্রাকে আরও গতিশীল করতে বছর জুড়ে মোবাইল অপারেটর বাংলালিংককে সঙ্গে নিয়ে চলা সবুজে সাজাই বাংলাদেশ কর্মযজ্ঞের মহাসম্মেলনে ভিডিওচিত্র প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে বিজয়ীদের সম্মানিত করতে রাজধানীর পানি ভবনে জমকালো আয়োজন। ধরিত্রী রক্ষার অভিযাত্রীদের স্বীকৃতি কর্মকাণ্ডে গতি আনবে বলে মনে করেন সুধীজনরা। এই অনুষ্ঠানটার মাধ্যমে অ্যাটলিস্ট অনেক মানুষ আমাদের দেশের প্রাণ ও প্রকৃতি সম্পর্কে জানার সুযোগ পেয়েছে। আমরা সবাই যেন আমাদের যত্রতত্র ময়লাগুলো না ফেলি, এই ধরনের প্রোগ্রাম যেন ভবিষ্যতে হয়। আমরা আমাদের দায়িত্ব থেকে আরও কাজ করব এই অঙ্গীকার করছি। এই চলতি বছর 1,13,000 আমরা বৃক্ষরোপণ করেছি। আশা করি সামনে আমরা আরো ভালো করব। পরিবেশগত সংকট মোকাবেলায় নিরলস প্রকৃতি ও জীবন ক্লাবকে রোল মডেল হিসেবে আখ্যায়িত করেন বিশিষ্টজনরা। গাছ যে লাগানো কত ইম্পর্টেন্ট, কত যে এটা কিন্তু সবার জন্য এটা আমাদের জানাই দেওয়া উচিত। আমরা সেভাবেই কিন্তু আমরা চিন্তা করেছি যে পার্টনারশিপ করার জন্য। বাবু ভাই প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন শুরু করেছিলেন 2009 সালে। আজকে প্রায় 17 বছর পরে উনি যে জায়গায় দাঁড়িয়েছেন মানুষের জন্য, যেটি করছেন যে মানুষকে সম্পৃক্ত করেই মানুষের জন্য করছেন। দেশীয় বিপন্ন যে বৃক্ষগুলো যেগুলো আপনাদের বাড়ির আশেপাশে সব সময় ছিল, সেই গাছগুলো যাতে আপনাদের বৃক্ষরোপণের তালিকায় আসে। এই যে মহৎ উদ্যোগ বাংলাদেশকে সবুজে সাজানো বা সবুজে সাজাই বাংলাদেশ, এই কার্যক্রম চালু থাকবে। বাংলাদেশে প্রায় 1.5 কোটি মানুষের যে অক্সিজেনের সংস্থান করেছে এই প্রকৃতি জীবন ফাউন্ডেশন। তাহলে এত বড় কন্ট্রিবিউশন আমি মনে করি বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান এইভাবে এককভাবে দিতে পারছে না। নিজেদের অস্তিত্বের স্বার্থে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণ প্রজন্ম সহ সার্বিক সম্পৃক্ততার আহ্বান জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আমরাই কিন্তু একসাথেই এই কাজটি করেছি এবং এই কাজটি
যে কাজটি খুব বেশি দরকার বাংলাদেশের জন্য। বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন পরিবেশ প্রকৃতিকে ভালো রাখা। আজকে যদি আমরা মরুভূমির দেশগুলোর দিকে দেখি, মধ্যপ্রাচ্যের দিকে দেখি, তাহলে কি দেখি আমরা? তারা সেই মরুভূমিকে শীতল রাখার জন্য এবং তারা তাদের এনভায়রনমেন্টকে, তাদের ইকোসিস্টেমকে ব্যালেন্স করার জন্য নানা কর্মকাণ্ড করছে। যে দেশে কিছুই নাই সেখানে তারা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে এই কাজটি করছে। আর আমাদের সব আছে, অথচ অবহেলার কারণে, অসচেতনতার কারণে আমরা দিন দিন কিন্তু সব হারিয়ে ফেলছি এবং আমরা আমাদের এই পরিবেশ প্রকৃতিকে দুর্বিষহ করে তুলছি। আসুন আমরা সবাই, আমরা সবাই মিলে আমাদের ভালো রাখি, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ভালো রাখি, বাংলাদেশটাকে ভালো রাখি। প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাব এবং জনপ্রিয় শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় পর্দা নামে আয়োজনের। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের মৃত্যুবার্ষিকীতে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের আয়োজনে স্মরণসভা হয়েছে। আমন্ত্রিত লেখক ও গুণীজনরা বলেন, রাবেয়া খাতুন তার দীর্ঘজীবনের শতমুখী অভিজ্ঞতাকে লেখায় তুলে এনেছেন এবং প্রতিটি প্রজন্মের হৃদয় স্পর্শ করতে পেরেছেন। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। বাংলা সাহিত্যে মানবিকতা ও মননের বিকাশে যেসব লেখকের ভূমিকা রয়েছে, রাবেয়া খাতুন তাদের অগ্রণী। প্রখ্যাত এই কথা সাহিত্যিককে শ্রদ্ধাভরে স্মরণ করে রাবেয়া খাতুন স্মৃতি পরিষদের আয়োজন, যেখানে বিভিন্ন প্রজন্মের সাহিত্যজনরা রাবেয়া খাতুনের জীবন ও কর্মের নানা দিক তুলে ধরেন। আধুনিক মনন, তিনি যে কোনো কিছুকে সহজভাবে গ্রহণ করতে পারতেন, মানুষকে ভালোবাসতেন, শ্রেণী, পেশা, ধর্ম, জাতপাত কোনো কিছুর বিভেদ মানতেন না। ভালো মানুষ হলেই তার কাছাকাছি পৌঁছে যেতেন। যে কিছু কিছু মানুষ তার কাজের মধ্য দিয়ে মৃত্যুকে জয় করেন, আসলে তিনি চলে যান শারীরিকভাবে কিন্তু থেকে যান। রাবেয়া খাতুন সেরকম একজন লেখক। যেই পোশাকটিকে, যেই সজ্জাটিকে নিজের ব্যক্তিত্বে পরিণত করতে পারবেন, সেটিই তার সাজ। রাবেয়া খাতুন ওই স্বর্ণাভরণ সজ্জিত যে নারী, সেটিকে তার ব্যক্তিত্বে পরিণত করতে পেরেছিলেন। আমাদের মাথার উপর যারা ছাদ আছেন, রাবেয়া খাতুন, সৈয়দ শামসুল হক, রাহাত খান, এই যে যাদের আমাদের গুণী সাহিত্যিকদের যারা আমরা, রেজিয়া রহমান, আমরা যেন কথা নয় তাদের বইগুলো যেন একটু পড়ার চেষ্টা করি। স্মরণসভায় সাহিত্যের বিকাশে নানামুখী উদ্যোগের কথা তুলে ধরে নতুন নতুন পাঠক শ্রেণী তৈরিতে দায়িত্বশীল ও সৃষ্টিশীলদের প্রতি আহ্বান জানান। 65টা জেলায় এরকম একটা করে সেন্টার থাকবে, একই রকম চেহারা, গেলেই বোঝা যাবে এটাই সেই সেন্টার, এটাই সেই রাইটার আর্টিস্টদের সেন্টার। একটা মিথস্ক্রিয়া শুরু হবে, আলোচনা সমালোচনা হবে, নতুন নতুন চিন্তক শ্রেণী প্রকাশিত হবে, পাঠক বেরিয়ে আসবে এবং সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। আমার সীমিত সামর্থ্য এবং সাধ্যের মধ্যে সেই কাজটা আমি করব এবং সেখানে সেই প্রত্যেকটি 65টি জেলায় রাবেয়া খাতুনের মুক্তিযুদ্ধের বই থাকবে। আমাদের পড়ার অভ্যাস গড়ে উঠুক, রাবেয়া খাতুনরা বেঁচে থাকুক এবং আরও রাবেয়া খাতুন অনুপ্রাণিত হয়ে তৈরি হোক। রাবেয়া খাতুন স্মরণে জীবনী পাঠ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে ট্রাব অস্ট্রেলিয়া। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। বিএনপি চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা করেছে দলের নিউ ইয়র্ক স্টেটের রাজধানী আলবানি শাখা। স্থানীয় একটি রেস্তোরাঁয় শোক সভায় সভাপতিত্ব করেন বিএনপির নিউ ইয়র্কের আলবানি শাখার সভাপতি আমিনুর রহমান খোকন। সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র জাসাসের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, আলবানি বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম, সহসভাপতি মান্নাফ তালুকদার, যুগ্ম সম্পাদক কাফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম কিরণ, কবির হোসেন অভি ও অন্যান্যরা। পরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা রমজান আলী।
এবার কৃষি সংবাদ। খাগড়াছড়িতে অ্যারাবিকা জাতের কফির চাষ শুরু হয়েছে। ছোট ছোট অসংখ্য বাগানের পাশাপাশি গড়ে উঠেছে বেশ কিছু বাণিজ্যিক বাগান। পাশাপাশি কফির জাত উন্নয়নেও চলছে গবেষণা। খাগড়াছড়ি থেকে আজহার হীরার তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। কফি সারা বিশ্বে জনপ্রিয় পানীয়র মধ্যে অন্যতম। খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবন সহ সারা দেশেই এখন চাষ হচ্ছে কফি। চাষাবাদ অত্যন্ত সহজ ও লাভ বেশি হওয়ায় দিন দিন কফি চাষের দিকে ঝুঁকছে পাহাড়ের কৃষক। ৫,০০০ কফি গাছ আমরা এখানে রোপণ করছি, লাগাইছি। ফাঁকনাগুলো লই যাই আমরা শুকানে বিচিগুলো চাম্বাগুলো ফালা দিই। খুব সুন্দর ফলন আসছে আমার এখানে। এখন এগুলা প্রসেসিংয়ের জন্য কোনো মেশিন বা যন্ত্রপাতি বা প্রশিক্ষণ আমার কিছুই নেই। ইতোমধ্যেই বাড়ি ১ এবং বাড়ি ২ নামে দুইটি কফির জাত উদ্ভাবন করেছে কৃষি গবেষণা কেন্দ্র খাগড়াছড়ি। পাহাড়ের উপযোগী একটা ফসল, যেটাতে পানি কম লাগে, এটা একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে যে এখানে বাড়তি কোনো জমির প্রয়োজন হয় না। পাহাড়ের ঢালে গাছের ছায়ায় যেসব জায়গাগুলোতে সাধারণত অন্য ফসল হয় না, সেখানে বাড়ি কফি, দই, যেটাকে কফি আরাবিকা বলা হয়, সেটার চাষ খুব ভালো হয়। পার্বত্য অঞ্চলে কফি চাষাবাদ বৃদ্ধিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ বিভাগ। বর্তমানে ১৮৮ হেক্টর জমিতে কফির বাগান গড়ে উঠেছে, যেখান থেকে এবারে যে 0.5 টন করে ফলন আসা শুরু করছে। আমরা আগামী গাছগুলো যত ধীরে ধীরে বড় হবে, আমরা ফলন আরও বেশি পাবো এবং কৃষক আরও উদ্বুদ্ধ হবে এবং আরও ব্যাপক বাগান গড়ে উঠবে খাগড়াছড়ি জেলায়। পার্বত্য অঞ্চলের প্রতিটি পাহাড়ে কফি চাষ করতে পারলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যাবে বলে আশা করছে বাড়ির বিজ্ঞানীরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। বনদস্যুদের বেপরোয়া দাপটে উজাড় হচ্ছে নোয়াখালীর হাতিয়া উপকূলীয় বনাঞ্চল। অভিযোগ রয়েছে বন বিভাগের দায়িত্বহীনতা ও নজরদারির অভাবে দিনদুপুরেই কেটে নেওয়া হচ্ছে বনের গাছ। বিপর্যয় হুমকিতে উপকূলের পরিবেশ ও জীববৈচিত্র্য। সামাজিক বনায়ন সহ উপকূলের বনাঞ্চল রক্ষার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ৭০-এর পর ২ দশক ধরে উপকূল জুড়ে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা বনের পাশাপাশি সামাজিক বনায়নের মাধ্যমে গড়ে তোলা হয় উপকূলীয় সবুজ বেষ্টনী, যা ঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোন সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করেছিল উপকূলীয় এই জনপদকে। তবে বনদস্যু সহ প্রভাবশালীদের লোভে উজাড় হচ্ছে এসব বনাঞ্চল। অভিযোগ, প্রশাসনের নির্বিকার ভূমিকায় হাতিয়ার জাহাজমারা রেঞ্জ, সাগরিয়া রেঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের গাছ কেটে ধ্বংস করা হচ্ছে উপকূলের সবুজ বেষ্টনী। বনটাকে কেটে কেটে অনেক ছোট করে ফেলতেছে, এটাও আমাদের জন্য ক্ষতি। তো মধু জাগছিল, কিন্তু এখন মধুর বাসা নাই। বনদস্যুরা দিন দিন অনেকগুলা গাছ কাটার পরে, বন ধ্বংসের পরে এখন আর হরিণ থাকে না। এখন পর্যটকও এখানে তার সৌন্দর্য উপভোগ করতে পারে না। পর্যটক এখন আগের মতো আর আসে না। বাড়ছে নদী ভাঙনের তীব্রতা, নতুন চর বিলীন হওয়ার শঙ্কায় স্থানীয়রা। এখানে যে দায়িত্বে যারা আছে তারা একটু সতর্ক হোক, গাছ কাটা বন্ধ হোক। এই সকল টুরিস্ট প্লেসগুলো যেগুলো আছে সেগুলো পরিচর্যা করে। তাদের আধিপত্য একজনের সাম্রাজ্য গড়ার জন্য পুরা জাতি, পুরা প্রাণীর জন্য এই দেশটাকে হুমকি স্বরূপ হয়ে গেছে। বনের গাছ হরিলুট বন্ধে সমন্বিত উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রশাসনের। প্রচুর পরিমাণ বন কর্তন হচ্ছে বলে সে নিজে এটা স্বীকার করেছেন। আমাদের সহকারী বন সংরক্ষক ওনারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তথ্য বলছে, নোয়াখালীতে সংরক্ষিত বনভূমি রয়েছে ৭২,১৩২ একর। এর মধ্যে বেদখল হয়ে যাওয়া বনাঞ্চল পুনরুদ্ধার সহ বনের গাছ রক্ষার জোর দাবি পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে উড়োজাহাজে নেওয়া হলো নিউ ইয়র্কে। ক্ষমতার পরিবর্তন পর্যন্ত ভেনেজুয়েলা চালানোর ঘোষণা দিলেন ট্রাম্প। বিএনপি সংখ্যালঘু বিভাজনে কখনোই যেতে চায় না বললেন তারেক রহমান। ক্ষমতায় গেলে সব নির্যাতনের প্রতিকার করার প্রতিশ্রুতি।
সংসদের উচ্চকক্ষের চিন্তা এখনই করছে না জামায়াত ও ইসলামী আন্দোলন। 11 দলীয় জোটে আসন সমঝোতায় ঝামেলা নেই মন্তব্য। সবুজে সাজাই বাংলাদেশের মহাসম্মেলনে বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান। পরিবেশ বান্ধব টেকসই অভিযাত্রাকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার। প্রতিটি প্রজন্মের হৃদয় স্পর্শ করতে পেরেছেন প্রখ্যাত কথা সাহিত্যিক রাবেয়া খাতুন। মন্তব্য, সাহিত্যের বিকাশে নতুন পাঠক তৈরিতে সৃষ্টিশীলদের প্রতি আহ্বান। এবং মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশের ম্যাচ সম্প্রচার বন্ধ করতে বললেন আসিফ নজরুল। উগ্র সাম্প্রদায়িকতার কাছে নতি স্বীকার মন্তব্য। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।